নমস্কার বন্ধুরা, আজ আমরা ভারতের অর্থনীতির ওপরে কতগুলি কমনযোগ্য প্রশ্নের সেট নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমাদের পার্ট 1 অর্থাৎ সেট 1 কোশ্চেন সেট। মূলত প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে সেই কোশ্চেন অ্যানালাইসিস করে জিএস পেপার যেগুলো রয়েছে, মূলত ক্লার্কশিপ 23-এর বা ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবল 24 বা কেপি কনস্টেবল এক্সাম 2024 এই সমস্ত পরীক্ষায় যারা জিএস পেপার আছে সেইখানে অর্থনীতির যে কটা প্রশ্ন থাকে, অর্থনীতির প্রশ্ন খুবই কমই থাকে। সেই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে আপনাকে যে জায়গাগুলো পড়তে হবে, ঠিক সেই জায়গা থেকেই কিছু প্রশ্ন আমরা রেখেছি। মোট আমরা এই সিরিজে 200টি প্রশ্ন আলোচনা করব। এই 200টি প্রশ্ন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে মোটামুটিভাবে আপনি বুঝতে পারবেন প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আপনি দেখবেন পরীক্ষার সময় আপনার 3-4টে যাই প্রশ্ন আসুক এর মধ্যে থেকেই আসবে। যাই হোক, আজকে আমরা আসবো এরপরে আমাদের এই প্রশ্নের সেটের সিরিজে। তাই প্রথমেই আমরা আমাদের এই এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সেটের প্রথম প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির লেখককে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বহুবার পরীক্ষায় আসে। এ প্রশান্তচন্দ্র মহলানবিশ, বি দাদাভাই নওরোজি, সি ডিপি ধর অ্যান্ড ডি রাজেন্দ্র প্রসাদ। আমরা যখন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েছিলাম সেই সময় আমরা পড়েছিলাম ড্রেন ওয়েলথ থিওরি অর্থাৎ সম্পদের নির্গমন তত্ত্ব। সেখানে দাদাভাই নওরোজি দেখিয়েছিলেন যে ভারতবর্ষে তৎকালীন সময়ে যে ইনকাম এবং যে এক্সপেন্ডিচার সেটা বাদ দিয়ে যেটুকুনি সঞ্চয় হওয়ার কথা সেই পরিমাণ সঞ্চয় হচ্ছে না। অর্থাৎ যে সঞ্চয়টা হচ্ছে না তার কারণই হচ্ছে সেই সময় ব্রিটিশ রাজের যে শোষণ, সেই শোষণের ফলে কিন্তু সেই টাকাটা বিদেশে চলে যাচ্ছে। এই তথ্যটা প্রথম কিন্তু দাদাভাই নওরোজি দেখিয়েছিলেন এবং তিনি সেই সময় ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকামও নির্ণয় করেছিলেন। ফলে আপনারা বুঝতেই পারলেন এই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বা ড্রেন ওয়েলথ থিওরি এই বিষয়টায় যে এই বইটি লিখেছিলেন, অপশন বি দাদাভাই নওরোজি ইজ দ্য রাইট আনসার। এই কথাগুলো মনে রাখবেন, কারণ এখান থেকেও প্রশ্ন আসে যে ড্রেন ওয়েল থিওরি কে দিয়েছিলেন, তখনও হবে কিন্তু দাদাভাই নওরোজি। নেক্সট আমরা আসবো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আরবিআই ন্যাশনালাইজেশন কত সালে হয়? এ 1949, বি 1939, সি 1935 অ্যান্ড ডি 1934। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই কারণেই, কারণ আরবিআই থেকে প্রশ্ন আসবে এবং যেহেতু এখানে ক্লার্কশিপ কনস্টেবল লেভেলের পরীক্ষা বা এসআই লেভেলের পরীক্ষার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নই আসবে, এর থেকে হয়তো ডেপথে প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয় কিন্তু মনে রাখতে হবে অপশন এ ইজ দ্য রাইট আনসার 1949 সালে। আর 1935 সালটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এই সময় আরবিআই প্রতিষ্ঠা হয়, এই বছরে আরবিআই প্রতিষ্ঠা হয়। নেক্সট আমরা আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, বিপিএল মানে কি? খুব কমন প্রশ্ন। অপশন এ বিলো প্রপার্টি লাইন, অপশন বি বিলো প্রভার্টি লাইন, অপশন সি ব্ল্যাক প্রপার্টি লাইন অ্যান্ড ডি ব্যাকওয়ার্ড প্রবলেম লাইন। বিপিএল, এই বিপিএল কথাটা মানে কি আমরা চেষ্টা করুন। বিপিএল হচ্ছে রাইট আনসার অপশন বি, বিলো প্রভার্টি লাইন ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ বিপিএল মানে হচ্ছে বিলো প্রভার্টি লাইন। এই ধরনের প্রশ্ন কিন্তু এই সমস্ত পরীক্ষায় জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আমরা এলাম 4 নম্বরে। 4 নম্বর প্রশ্নটা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? ভারতবর্ষের ক্ষেত্রে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো, প্রতিটি টেনিওর এবং ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট, প্রথম থেকে সপ্তম এই কটা যে পরিকল্পনা ছিল সবগুলো নয়, এই করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট মনে রাখতে হবে। গরিবি হটাও স্লোগানটা কোন সময় নিয়ে আসা হয়েছিল, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন সময় নিয়ে আসা হয়েছিল, বা কোন সময় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবারের জন্য, বা লোহ ইস্পাত শিল্প কারখানা যেগুলো তৈরি হয়েছিল রাউরকেল্লা, এই সমস্ত বিষয়গুলো সেগুলো দেখে রাখবেন। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? অপশন এ 1950, অপশন বি 1951, অপশন সি 1953 অ্যান্ড ডি 1954। তাহলে বুঝতেই পারছেন যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান নিয়ে আসা হয়েছিল 1951 সালে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা এলাম 5 নম্বরে। 5 নম্বর প্রশ্নটা আরবিআই থেকেই নিয়ে আসা হয়েছে। আমরা জানি যে আরবিআই
যে ইনফ্লেশন মেজার করে বা কন্ট্রোল করে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রেট তিনি চালু করেন, মানে তারা চালু করে আর কি, তার মাধ্যমে ইনফ্লেশন কমানো বাড়ানো এই সমস্তগুলো হয়। তার একটা ডিটেলস ক্লাস আছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারেন। সেখানে তারা বিভিন্ন ধরনের রেট ইস্যু করে, সেটা রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, এ সমস্ত বিষয় আছে। এছাড়া আমরা জানি যে ডাউন পেমেন্ট, কাস্টমার ক্রেডিট কন্ট্রোল, এই সমস্ত বিষয় আছে, যে সেগুলো পরের বিষয়। মূলত ওই ধরনের ডেপথ প্রশ্ন হয়তো এই পরীক্ষাগুলোতে আসবে না, কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেই পারে যে রেপো রেট কে নির্মাণ করেন, অর্থাৎ কে নির্ধারণ করেন। অপশন এ এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন বি সেবি, অপশন সি আইআরডিএ অ্যান্ড ডি আরবিআই। তাহলে আমরা বুঝতেই পারছেন যত ধরনের রেট আছে, যদি রেট থেকে প্রশ্ন আসে এবং আপনি হয়তো সেই উত্তরটা জানেন না, কনফিউশনে আছেন, তাহলে আপনি যদি আন্দাজে করতে হয় সেই সময়, তাহলে উত্তর করে দিয়ে আসবেন আরবিআই। 99% ক্ষেত্রে এই উত্তরটাই ঠিক হবে। রেপো রেট নির্ধারণ করে কিন্তু আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের ক্ষেত্রে এসবিআই, সেবি এবং আইআরডিএ যেটা লেখা আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেবি আমরা জানি যে স্টক এক্সচেঞ্জ যেটা রয়েছে তার রেগুলেটিং অথরিটি হচ্ছে সেবি, আর আইআরডিএ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের যেটা রয়েছে, সেই ইন্স্যুরেন্স সেক্টরের যে রেগুলেটিং অথরিটি, হায়েস্ট অথরিটি হচ্ছে আইআরডিএ, আর সেবি হচ্ছে স্টক এক্সচেঞ্জের হায়েস্ট অথরিটি। এই গ্রহণ থেকে প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটা, ভারতের যে অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, সেই ভারতের অর্থনীতি মূলত কী ধরনের? এ ধনতান্ত্রিক অর্থনীতি, বি সমাজতান্ত্রিক অর্থনীতি, সি মিশ্র অর্থনীতি অ্যান্ড ডি কোনোটিই নয়। দেখুন, ভারতের অর্থনীতি মূলত, এই জায়গাটা থেকে কনফিউশন ব্যাপার তৈরি হয় অনেকের মধ্যে। ভারতের অর্থনীতি বর্তমান সময় যদি ভাবেন, সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি এবং এটা হচ্ছে রাইট আনসার, মিক্সড ইকোনমি। কোনোভাবেই ক্যাপিটালিস্টিক বা সোশিয়ালিস্টিক ইকোনমি কিন্তু ভারতবর্ষের নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে, বর্তমানে বিভিন্ন যে দেশ রয়েছে, প্রতিটি দেশেরই কিন্তু অর্থনীতি প্রায় মিশ্র অর্থনীতির মতো। কিন্তু একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই অর্থনীতি মিশ্র অর্থনীতি হলেও, ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি কিন্তু সমাজতান্ত্রিক ঘেঁষা, অর্থাৎ সমাজতান্ত্রিক ধাঁতের অর্থনীতি। অনেক দেশের আছে মিশ্র অর্থনীতি, কিন্তু সেই অর্থনীতিটা ধনতান্ত্রিক ঘেঁষা। এইভাবেও প্রশ্ন আসতে পারে, যদি একটু প্রশ্নটা স্ট্রিকি করে দেয়। তাহলে আপনি জেনে রাখুন, ভারতের অর্থনীতি মূলত মিশ্র অর্থনীতি, কিন্তু সেই মিশ্র অর্থনীতিটা সমাজতান্ত্রিক ঘেঁষা, এই কথাটা মনে রাখুন। নেক্সট আমরা আসবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটা, বিখ্যাত সম্পদের নির্গমন তত্ত্ব প্রথম কে দিয়েছিলেন, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, ড্রেন ওয়েল থিওরি। অপশন এ মহাদেব গোবিন্দ রানাডে, অপশন বি ভিকে রাও, অপশন সি জিকে গোগলে বা গোপাল কৃষ্ণ গোগলে অ্যান্ড ডি দাদাভাই নৌরোজি। আমি প্রথম প্রশ্নটা আলোচনা করার সময় আলোচনা করছিলাম যে বিখ্যাত ড্রেন ওয়েল থিওরি যেটা প্রথম দিয়েছিলেন কিন্তু দাদাভাই নৌরোজি, এবং তিনি সেই সময় প্রথমবারের জন্য ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ ভারতবর্ষের প্রতিটা মানুষের পার ক্যাপিটা ইনকাম কত হতে পারে সেটা হিসাব করেছিলেন, এবং তিনি এই বইয়ের মাধ্যমে দেখিয়েছিলেন বা এই তত্ত্বের মাধ্যমে দেখিয়েছিলেন ভারতবর্ষের যে ইনকাম এবং যে এক্সপেন্ডিচার, তারপরে যেটা সেভিংস হওয়ার কথা সেটা হচ্ছে না, সেটা মাইনাস হয়ে যাচ্ছে। সেই মাইনাস হওয়ার কারণই হচ্ছে সেই টাকাটা কিন্তু সেই সময় ব্রিটিশ রাজ দ্বারা শোষণ হচ্ছিল। সেই তত্ত্বের হচ্ছে সম্পদের নির্গমন তত্ত্ব, এবং এটা দিয়েছিলেন অবশ্যই অপশন ডি দাদাভাই নৌরোজি। এখান থেকে কিন্তু বহুবার প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো 8 নম্বর প্রশ্নে। নেক্সট আমরা এলাম 8 নম্বর প্রশ্নে। প্রশ্নটি হলো, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট। এ 1922, বি 1955, সি 1950 অ্যান্ড ডি 1921। ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এছাড়া 3টে প্রেসিডেন্সি যেটা ছিল আমাদের বর্তমানে সেই সময়, সেটা হচ্ছে কলকাতা, বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সি তৈরি হওয়া 3টে ব্যাঙ্ক এসবিআই এবং ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে রিলেট আছে। কীরকম রিলেট? প্রথম ভারতবর্ষের ইতিহাসে ব্যাঙ্কিং সিস্টেমে প্রথম কিন্তু তৈরি হয় 1906 সালে, যে কলকাতা, 1806 হবে এটা, 1806 কলকাতা প্রেসিডেন্সি ব্যাঙ্ক। তার পরবর্তী সময় 1840 এবং 1843 সালে তৈরি হয় বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সি ব্যাঙ্ক। এই যে 3টে ব্যাঙ্ক তৈরি হলো, পরবর্তী সময়ে এই 3টে ব্যাঙ্ক মার্জড হয়ে, একত্রিত হয়ে তৈরি হলো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেটা কত সালে হলো? রাইট আনসার অপশন ডি 1921 সালে। এবং এই 1921 সালে তৈরি হওয়া ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরবর্তীতে হয়ে গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সেটা কত সালে? 1955 সালে, এটা মনে রাখবেন। তাহলে তিনটে প্রেসিডেন্সিতে তিনটে ব্যাংক ছিল, কলকাতা, বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিতে। সেই ব্যাঙ্কগুলো তৈরি হয়েছিল 1806, 1840 এবং 1843 সালে। এই তিনটে ব্যাঙ্ককে একত্রিত করে তৈরি করা হলো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1921 সালে। এই 1921 সালে তৈরি হওয়া ব্যাঙ্কটা 1955 সালে গিয়ে হয়ে গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ফ্যাক্টটা থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বহুবার প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো 9 নম্বর প্রশ্নে। ভারতের জাতীয় আয় কে পরিমাপ করে? দ্য ন্যাশনাল ইনকাম যেটা, সেটা কে পরিমাপ করে, কোন সংস্থা? অপশন এ সিএসও, দ্য সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। সি হচ্ছে এ এবং বি বোথ, উভয়ই, এবং ডি হচ্ছে কোনোটিই নয়। মনে রাখতে হবে ভারতের যে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, সেটা পূর্বে 2011 সালের আগে তখন কিন্তু শুধুমাত্র সিএসও অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনই হিসাব করতো। পরবর্তী সময়ে এনএসএসও অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস যেটা, এই দুটোকে একত্রিত করে অর্থাৎ সিএসও এবং এনএসএসও এরা একত্রিতভাবে ন্যাশনাল ইনকাম বর্তমানে ক্যালকুলেশন করছে। ফলে আমাদের প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন সি, এ এবং বি উভয়ই, বোথ। অর্থাৎ ভারতবর্ষের বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে সিএসও এবং এনএসএসও, বোথ, দুটো সংস্থাই এই ন্যাশনাল আয় পরিমাপ করে। নেক্সট আমরা এলাম 10 নম্বরে। 10 নম্বর প্রশ্নটা, শিল্প অর্থনীতির ক্ষেত্রে কোন স্তরের অন্তর্ভুক্ত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে শিল্প রয়েছে বিভিন্ন ধরনের শিল্পগুলো কোন ক্ষেত্রে পড়ে, কোন সেক্টরে পড়ে? প্রাইমারি সেক্টর যেটা, বা সেকেন্ডারি কি টার্সিয়ারি বা সার্ভিস সেটা। তাহলে অপশন এ প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর, অপশন বি দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টর, অপশন সি পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর, এবং ডি হচ্ছে চতুর্থ শ্রেণীর ক্ষেত্র। আমরা বুঝতেই পারছি শিল্প যখনই বলবে অর্থাৎ যেখানে কোনো একটা কাঁচামাল এসে কি জিনিস তৈরি করা হবে, সেটা কিন্তু হয়ে যাবে সেকেন্ড, এইভাবে মনে রাখবেন। আর ফার্স্ট যখন হবে সেটা হচ্ছে একদম র মেটেরিয়ালস নিয়ে যেখানে কাজ হচ্ছে, র মেটেরিয়ালসটা তোলা হচ্ছে বা র মেটেরিয়ালসটাই অন্য জায়গায় পাঠানো হচ্ছে পরবর্তী কোনো পদক্ষেপের জন্য, তখন সেটা হবে ফার্স্ট, প্রথম ক্ষেত্র। আর যেটা এই র মেটেরিয়ালসটাকে নিয়ে কাজ করা হবে সেটা হবে সেকেন্ড, অর্থাৎ টার্সি, যেটা সেকেন্ডারি, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্র। যেহেতু শিল্প বলে যে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে সেকেন্ডারি বা দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্র। এরপরে আমরা জানি যে টার্সিয়ারি বা থার্ড যেটা রয়েছে সেটা সার্ভিস সেক্টর, সেটা আলাদা। যাই হোক, এইভাবে মনে রাখবেন যেটা একদম র মেটেরিয়াল তোলা হচ্ছে বা র মেটেরিয়ালকে নিয়ে কাজ হচ্ছে, মানে র মেটেরিয়ালটা পাঠানো হচ্ছে অন্য কাজের জন্য, সেটা হচ্ছে প্রাইমারি। এবং যেখানে র মেটেরিয়ালটা নিয়ে গিয়ে প্রসেসিং করা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড, এটা মনে রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে শিল্প হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টরে অন্তর্ভুক্ত। নেক্সট আমরা এলাম 10 নম্বরে। নীতি আয়োগ কবে তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নীতি আয়োগ এবং জিএসটি এই দুটো থেকে প্রশ্ন আসে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। কমন প্রশ্ন হলো নীতি আয়োগ কত সালে তৈরি হয়, বা জিএসটি কবে তৈরি হয়। বা জিএসটি যখন তৈরি হয় তখন সেই সময় আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন সেটা তিনি কে ছিলেন, এরকম প্রশ্ন আসে। তাহলে নীতি আয়োগ তৈরি হয় অপশন এ 2015, অপশন বি 2016, অপশন সি 2017, অপশন ডি 2018। তাহলে আমরা বুঝতেই পারছি নীতি আয়োগ তৈরি হয় কিন্তু 2015 সালে। 2015 সালে নীতি আয়োগ তৈরি হয়, এবং জিএসটির কথা যেহেতু বললাম, জিএসটি হচ্ছে 2017 সালে। এই দুটো সাল মনে রাখবেন। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? আমি একটু আগেই স্টক এক্সচেঞ্জের কথা বললাম, যার হাইয়েস্ট অথরিটি বা রেগুলেটরিং অথরিটি বলেছিলাম সেবি। সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? হেড অফিস কোথায়? এ দিল্লি, বি মুম্বাই, সি কলকাতা অ্যান্ড ডি চেন্নাই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফিস কোথায়? এটা অনেকে ভুল করে দিল্লি করেন, কিন্তু মনে রাখতে হবে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে হেড অফিস সেটা কিন্তু মুম্বাইয়ে অবস্থিত, এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা বিএসই, তারও হেড অফিস কিন্তু মুম্বাইয়ে অবস্থিত, এটা মনে রাখতে হবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও মুম্বাই এবং বোম্বে স্টক এক্সচেঞ্জও মুম্বাই। নেক্সট আমরা আসবো 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন, আয়কর কী ধরনের কর? ইনকাম ট্যাক্স যেটা, সেই ইনকাম ট্যাক্স যেটা প্রোভাইড করা হয়, মানে দেওয়া হয়, সেই ইনকাম ট্যাক্সটা কোন ট্যাক্সের মধ্যে পড়ে? এ প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স, বি পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স, সি এ এবং বি বুথ উভয়ই, অ্যান্ড ডি কোনোটি নয়। মনে রাখতে হবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট বা প্রত্যক্ষ বা পরোক্ষ করের কনসেপ্ট হচ্ছে এরকমই। আপনি এখানে সিটিজেন, এখানে রয়েছে গভর্নমেন্ট, আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন সরাসরি, সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। আর যখন সিটিজেন এবং গভর্নমেন্টের মধ্যে মিডিল ম্যান থাকবে এবং মিডিল ম্যানের মাধ্যমে টাকাটা গভর্নমেন্টের কাছে যাবে, তখন হবে ইনডিরেক্ট ট্যাক্স।
এইভাবে মনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আয়করের ক্ষেত্রে আপনি যে ইনকামটা করছেন সেটা বছরের শেষে, ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে আপনি ইনকাম ট্যাক্স ফাইল করছেন, তখন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে সেই ট্যাক্সেবল ইনকামের ওপর যে টাকাটা দিতে হবে আপনাকে, সেই টাকাটা কিন্তু আপনি ডিরেক্ট গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছেন, ফলে এটা ডিরেক্ট ট্যাক্স, মধ্যখানে কোনো মিডিলম্যান নেই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনেছেন, সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি সেলস ট্যাক্স যেটা, সেটা কিন্তু অবশ্যই ইনডিরেক্ট ট্যাক্স, কারণ সেখানে আপনি ডাইরেক্ট গভর্নমেন্টকে দিচ্ছেন না, সেই কোম্পানিকে দিচ্ছেন, তারা কিন্তু গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে। ফলে আপনি বুঝতেই পাচ্ছেন আয়কর হচ্ছে এখানে প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স। নেক্সট আমরা আসবো 14 নম্বর প্রশ্নে। অর্থ কমিশন কত বছর পর পর গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট। ফাইন্যান্স কমিশন যেটা, এ 6 বছর, বি 5 বছর, সি 7 বছর অ্যান্ড ডি 8 বছর। আমরা জানি যে অর্থ কমিশন সংবিধানের 280 নম্বর আর্টিকেলে উল্লেখ আছে, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। এবং এই অর্থ কমিশনের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন, তার মধ্যে একজন চেয়ারম্যান এবং 4 জন মেম্বার, মোট 5 জনের একটা বডি। এখান থেকে প্রশ্ন যে কতজন নিয়ে গঠিত হয়, তখন হবে 5 জন, 1+4, এটা হচ্ছে কম্পোজিশন। তাহলে অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর অন্তর? এটাও হবে 5 বছর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ফলে আপনি বুঝতে পারছেন এই 5 এবং এই 5 মনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে অর্থ কমিশন 280 নম্বর আর্টিকেলে উল্লেখ আছে, অর্থ কমিশন গঠিত হয় 5 বছর পর পর, এবং অর্থ কমিশনের সদস্য মোট 5 জন, তার মধ্যে একজন চেয়ারম্যান এবং বাকি 4 জন মেম্বার। নেক্সট আমরা আসবো 15 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন। যদিও প্রশ্নটা খুব কমন প্রশ্ন এবং বহু পরীক্ষায় পিএসসি যতগুলো পরীক্ষা নেয় সেক্ষেত্রে বেশিরভাগ পরীক্ষায় এই প্রশ্নটা আসে। প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, যে 1969 সালে কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়? অপশন এ 14, অপশন বি 6টা, অপশন বি 10টা অ্যান্ড অপশন ডি 21টা। এই সালটাও ইম্পর্টেন্ট বা ঘুরিয়েও প্রশ্ন আসে যে এতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয় 1969 সালে, সেটা কতগুলি ব্যাংক, এইভাবেও প্রশ্ন আসে। তাহলে 1969 সালে মোট 14টি ব্যাংক, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 14টি ব্যাংকে কিন্তু জাতীয়করণ করা হয়। খুব ইম্পর্টেন্ট। নেক্সট আজকের সেটের একটা হোমওয়ার্ক থাকলো এবং এই অপশনের মধ্যে সেই উত্তরটা আছে যে 1980 সালে পুনরায়, এর ঠিক পরে যে ন্যাশনালাইজ হলো সেটা 1980 সালে কতগুলো ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল, সেই সংখ্যাটা কত? এবং এই উত্তরের ট্রিক্স হচ্ছে এটা, এই যে 6, 10, 21 লেখা আছে এর মধ্যে উত্তরটা আছে যে 1980 সালে কতগুলো ব্যাংকে পুনরায় আবার জাতীয়করণ করা হয়। এই দুটো সাল থেকেই প্রশ্ন আসে, সবথেকে বেশি আসে 1969 সাল থেকে, যে 1969 সালে কতগুলো ব্যাংকে জাতীয়করণ করা হয়। রাইট আনসার 14টি, অপশন এ। আর একটা বিষয় প্রশ্ন আছে এখানে যে 1969 সালে যখন ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হচ্ছে তখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল না সেই সময় কোনো ইয়ারলি প্ল্যান চলছিল? এটা মনে রাখতে হবে, এটাও প্রশ্ন। তখন কিন্তু মনে রাখতে হবে তখন 5 ইয়ার প্ল্যানটা বন্ধ ছিল, কারণ আমরা জানেন তার আগে ভারত চীন যুদ্ধ, মহামারী, খরা, ভারত পাকিস্তান যুদ্ধ 1966 থেকে আমরা জানি যে 3টে ইয়ারলি প্ল্যান হয়েছিল। সেই সময় কিন্তু কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল না, তখন কিন্তু ইয়ারলি প্ল্যান চলছিল। যাক, এই প্রশ্ন হয়তো আসবে না। মোটামুটি এটা আমাদের 15টি কোশ্চেন ইকোনমিক্সের। এই ধরনের আরও প্রশ্ন নিয়ে মোট আমরা 200টি প্রশ্ন আলোচনা করব। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবলের পরীক্ষা, তারা কিন্তু এই বিষয়গুলো দেখে রাখবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যাই হোক, আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।